안녕하세요. 네, 안녕하세요. 오늘은 글로벌 뱅글 통역 및 번역센터를 운영하시는 대표 양모민 센터장님을 뵈러 왔습니다. 네, 예, 양모민 센터장님, 궁금한 걸 여쭤볼게요. 네. 제일 먼저 사업주가 임금체불과 퇴직금을 안 주면 받을 수 있는 방법은 없나요? 네. 사실 오늘 오래간만에 이제 여기 나왔는데요. 임금과 퇴직금은 외국인한테 안 주면 네. 받을 수 있습니다. 예, 어떻게 받아야 되냐면은 제가 간단하게 짧게 말씀드리도록 하겠습니다. 사실 임금체불은 이제 달달이 월급을 못 받는 경우가 있어요. 사업주가 좀 돈을 좀 늦게 주거나 아니면은 나중에 준다고 해서 한 달, 두 달 밀리고 또 석 달째도 주는 사장님도 있어요. 근데 모든 사업주가 똑같지가 않아요. 근데 하지만 근로자도 고향에 가족이 있고 또 한국에서도 돈 벌려고 하는데 돈을 해석 안 줄 수가 없잖아요. 근데 어떤 사장님들은 해석 돈이 없다고 해서 근로자가 어쩔 줄 몰라요. 그럴 때는 그 첫 번째 달, 두 번째 달 월급을 안 주는 것은 기록이 있어요. 뭐 월급 명세서를 못 받거나 아니면 사장님한테 말씀드리는데 계속 안 주거나 그러면은 그 기록물을 가지고 네. 그 노동지청에다가 신고를 하여 그 임금체불 및 퇴직금 다 받을 수 있습니다. 예, 그걸 방글라데시 말로 해주시죠. 방글라데시 말로 번역해서 말을 하면 임금체불이라는 것이 바로 이제 오프라퍼 베톤, 목케아 베톤, 제 베톤 পাইনে এটাকে 임금체불이라고 합니다. তো ওই বেকা বেতন আর তেজিকম হইলো অবসর ভাতা বা পেনশনের টাকা মনে করলে চলবে। তো ওই টাকা যদি আপনারা কেউ না পান তাহলে আপনারা অবশ্যই কোরিয়ান লেবার কোডে কেস করে সেই টাকা আদায় করতে পারবেন। 외국인 근로자도 연차 수당을 받을 수 있을까요? 네, 외국인 근로자도 근로자로 입증되고 또 직원이니까 또 원래 옛날에는 연차수당 제도가 모든 회사에는 있지는 않았었어요. 근데 요즘에는 모든 회사에서 사업자 등록증에 있는 회사라면 사장님 있고 그러면 직원이 한 2명 이상 있으면 누구나 연차수당은 받을 수 있습니다. 거기에다가 외국인도 마찬가지입니다. 방글라데시 말로. 네, 방글라데시 말로 연차수당이라는 거는 이제 1년 내내 일을 했는데 근데 빠짐없이 근무를 했어요. 그럴 경우에 발생한 তখন এটা পাওয়া যায় আর কি 1 বছর কাজ করলে। তো 1 বছরে 15 দিনের 연차수당 সবাই আপনারা পাবেন। তবে এই 15 দিনের টাকা মানে ছুটি যদি আপনি না নিয়ে থাকেন বা অবসর সময় না কাটিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 15 দিনের টাকা পাওয়ার আশা করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনারা ছুটিতে যেমন 설날 추석 এবং গরমের ছুটি যদি আপনারা কাটিয়ে থাকেন তাহলে ওই দিনগুলা বাদ দিয়ে যে কয়দিন থাকবে ওই কয়দিনের টাকা আপনারা 연차수당 হিসাবে পাবেন। 외국인도 노동청에 진정 제기할 수 있나요? 네, 외국인도 이제 임금체불이나 연차수당이나 퇴직금 못 받을 경우에 노동지청에 진정 제기할 수 있습니다. 이것이 외국인뿐만 아니라 외국인 모든 나라 근로조건이 모든 사람으로 해서 동등한 입장이고 모두가 돈을 못 받으면은 진정을 제기할 수 있듯이 외국인도 마찬가지로 진정 가능합니다. 벵거로 말로 설명을 드리자면 만약에 임금체불이나 퇴직금 그리고 연사수당 아니면은 그 밖에 어떤 수당이 있으면
আমি বাংলায় বলবো, কোরিয়ান ভাষা বলে ফেলতেছি। যাক, তো আমি আবার বলতেছি, তো আপনারা যে কেউ যদি ইচ্ছে করেন কোরিয়ান লেবার কোর্টে গিয়ে আপনারা সবাই কেস করতে পারবেন এবং কেস করে আপনাদের যে পাওনা টাকা আদায় করতে পারবেন। এবং এটা কোরিয়ানরা যেমন পারে, বিদেশিরা যে কোনো দেশের নাগরিকই হোক পাওনা আদায়ের ক্ষেত্রে লেবার কোর্টে যেয়ে কেস করার ক্ষমতা রাখেন। সেই জন্য আপনাদের জন্য উন্মুক্তভাবেই তারাও কেস নেবে, তবে কেস করার পূর্বে আপনাদেরকে কিছু প্রমাণাদি সংগ্রহ করে রাখতে হবে, যাতে আপনারা প্রমাণ করে আপনাদের পাওনা 아다이 করতে পারেন. 진정을 제기하였는데 사업자 돈을 다 주었다고 합니다. 그런 경우는 어떻게 해야 되나요? 네, 사실 많은 외국인 노동자들이 말을 못하기 때문에 또 언어적인 문제가 있어서 사장님들이 돈을 다 주었다. 근데 사실 한 달에 기본급이 180이라면 사장님이 100만 원 주고 다 줬다고 하는 분도 있어요. 물론 많지는 않지만. 그런데 그럴 경우에 근로자가 다 줬다고 해요. 어떻게 해요? 그럴 경우에 본인이 일한 근무 기록을 잘 해놔야 돼요. 그리고 빠짐없이 해놓으면 나중에 사장님이 돈을 다 주었다 그렇게 말할 때 본인도 제가 이렇게 일을 하는데 저를 왜 이렇게 돈을 적게 줬어요 라고 말을 하고 나머지 돈을 주세요 라고 할 수 있어요. 근데 충고 자료가 없으면 물론 외국인도 곤란하죠. 하지만 항상 좀 충고 자료가 본인이 마련하면 사장님이 거짓말을 해도 나중에 돈을 받을 수 있습니다. 또 뱅거로로 말하면 যদি আপনি বেতন মালিকের কাছে 20 লাখ পাবেন, মালিক 10 লাখ দিয়ে বলতে সব দিয়ে দিছি, সেই ক্ষেত্রে বাকি 10 লাখ কিভাবে পাবেন? হ্যাঁ, আপনি অবশ্যই পাবেন যদি আপনি কাজ যে করেছেন প্রতি মাসের রেকর্ড সুন্দর করে যদি আপনি লিখে রাখেন। সেই ক্ষেত্রে আপনি তো লেবার কোর্টে কেস করে এই প্রমাণাদি তাদের কাছে সাবমিট করে আপনি আপনার পাওনা টাকা আদায় করতে পারবেন। আমি নিশ্চিত যে আপনারা সবাই কাজ করার রেকর্ড সুন্দর করে লিখে রাখবেন. 체불금이 확정이 됐는데 그걸 어떻게 해서 찾을 수 있나요? 네, 체불금을 확정을 되면 노동시청에서 체불 건품 확인원을 주시면 그거를 가지고 외국인들은 질문을 많이 해요. 어디에서 어떻게 해결을 해야 되나요? 근데 사실 체불 건품 확인은 손에 있으면 본인이 돈을 받는 것이 아니라 사업주가 계속 안 주면 민사소송으로 또 가야 돼요. 그런데 요즘에 어떤 제도가 있어요. 수액 처단금. 만약에 당신이 받는 돈이 1,000만 원 이내라면 그러면은 그 수액 처단금으로 이제 신청하면 받을 수 있어요. 이것은 무료 법률 구조공단이나 아니면은 가까운 센터에 가서 부탁을 드리면 그분들이 이제 이거를 신청을 해줘요. 그렇게 해서 돈을 받아낼 수 있습니다. 또 বেঙ্গলোরও 제가 번역해서 말하자면 আপনি অপ্রাপ্য টাকা লেবার কোর্ট থেকে পাবেন বলে আপনার কাছে একটা কি করছে রায়ের কপি দিছে, অর্থাৎ হ্যাঁ আপনি এত টাকা পাবেন, এটাকে বলা হয় 체불금 확정되는 것. তো 체불금 확정되면 অর্থাৎ ওই টাকা যদি টাকার একটা রায় লেবার কোর্ট থেকে দেয়, সেই ক্ষেত্রে আপনি ওই রায়ের কপি নিয়ে ফ্রি আইনজীবী সেন্টার অথবা যে 노동자 지원 সেন্টার অথবা যে কোনো সাহায্যকারী প্রতিষ্ঠানে গিয়ে যদি আপনার মিনসা শোষণ করেন তাহলে আপনার টাকা আপনি দ্রুতই হাতে পেয়ে যাবেন. তবে হ্যাঁ, যখন আপনি মিনসা শোষণ করতে যাবেন হয়তোবা ফ্রি তারা করে দেবে, তারপর আপনার কাছ থেকে
সামান্য পরিমাণ চার্জ নিতে পারে, সেক্ষেত্রে আপনি চার্জ দিবেন। যদি চার্জ না দেন তাহলে হয়তো তারা আপনার কেসটা ডিল করবে না। তবে উল্লেখ আছে যে ওইখানে আপনাকে ফ্রি সেবা দিবে, কিন্তু আসলে ফ্রি বলতে ওই সামান্য চার্জ যেটা ওইটা না দিলে হবে না। তো আপনাকে মনে রাখতে হবে ফ্রি এটাই ফ্রি, তবে যদি সামান্য কিছু চার্জ লাগে আপনারা দিয়ে দেবেন, তাহলে আশা করি আপনাদের টাকা আপনারা হাতে পেয়ে যাবেন। তবে ওই টাকা পাইতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে, আপনাদেরকে খোঁজখবর নিতে হবে এবং একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে টাকা আপনাদের 하테 পেয়ে যাবেন. 돈을 빌려갔는데 돈을 안 줘요. 받을 수 있는 방법이 있나요? হ্যাঁ, এরকম ঘটনা 이런 일들이 많이 우리 방글라데시 사람들 간에 일어나요. 그런데 그런 일들이 일어나면 물론 돈을 빌려갔으면은 그 친구도 돈 돌려준다고 했으면 돈을 받을 수 있죠. 하지만 아무 차명증이나 자용증이나 그 아무 계약서가 없으면 나중에 친구가 돈을 안 준다고 하면 본인이 강제로 압박해서 그 돈을 받을 수가 없어요. 그렇기 때문에 돈을 빌려줄 때 자용증을 만들어서 아니면 계약서를 하나 만들어서 빌려주는 것이 적절하고 원칙이다. 그렇게 하면은 나중에 돈을 못 받을 확률이 없고 받을 돈 다 돌려받을 수 있습니다. বেঙ্গলুরু 말하자면 টাকা ধার দিয়েছেন এবং উনি নিয়েছেন, তখন সম্পর্ক খুব ভালো, কিন্তু নেওয়ার পরে আর উনি দিচ্ছেন না, সেই ক্ষেত্রে টাকাটা কি পাওয়া যাবে না? আপনি জোর করে আর টাকা তার কাছ থেকে আদায় করতে পারবেন না। সেই সময় যখন টাকা দিবেন তখন আপনারা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী রিসিট তৈরি করে রাখবেন অথবা চুক্তিপত্র করে রাখবেন যে কত তারিখে নিছে এবং আবার ফেরত কত তারিখে দিবে। যদি কোনো চুক্তি করা থাকে তাহলে কুরিয়ার আইনে আপনি যদি মিনসা অর্থাৎ দেওয়ানি আদালতে গিয়ে কেস করেন তাহলে আপনার টাকা আপনি ফেরত পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চুক্তি করে সাইন রেখে প্রচলিত নিয়ম অনুযায়ী টাকা ধার দিবেন, সেই ক্ষেত্রে আপনি টাকা যে কোনো সময় পাবেন। যদি না পান তাহলে আপনি আইনের আশ্রয় নিয়ে হলো টাকা পাওয়ার টাকা আপনি পেয়ে যাবেন, টাকা পাওয়ার সম্ভাবনা থাকে 100%. 사업주가 폭행을 했어요. 일하기가 싫은데 회사를 바꿀 수 있나요? 사실 사업주가 폭행을 했어요. 폭행을 당하면요 좀 무서운 거는 당연한 일이에요. 또 특히 외국인들은 많이 무서워해요. 그럴 때 일을 하기 싫어요. 사실 회사 변경도 가능해요. 그런데 신고를 해야 돼요. 어디에다가 폭행당하면은 112 경찰을 신고하면 그 사람들이 바로 출동해요. 출동해서 확인해요. 어디 어떤 부위를 세게 때렸거나 아니면은 이빨에 막 자국이 나게끔 했거나 그러면은 이거 증거 자료가 되는데, 그렇지 않는 경우에는 본인은 증거 자료를 남겨놓고 경찰에 찾아가서 고소를 해야 돼요. 고소를 하면은 이제 경찰 수사를 마치고 나면 이제 사고 확인서, 어떤 사건이 정리되는 부분을 의견서를 써서 경찰서에서 이제 검찰에다가 송치를 해요. 송치하면 그 기록물을 가지고 외국인도 이제 고용센터에 가서 제출하면은 이 폭행당했기 때문에 사업주가 폭행했기 때문에 본인은 회사 변경 가능해요. 그런데 그 폭행당한 증명 자료를 경찰서에서 받아가지고 고용센터에 제출하면 됩니다. বেঙ্গলুরু 말하자면 আপনাকে যদি মালিক মারধর করে থাকে, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি পুলিশে 신고 করবেন অথবা আপনি প্রমাণাদি সংগ্রহ করে থানায় গিয়ে পুলিশের কাছে কেস করবেন। কেস করলে যখনই পুলিশ এটা তদন্ত করে প্রমাণিত হবে যে হ্যাঁ আপনি মাইর খাইয়েছেন,
সেই ক্ষেত্রে আপনি ওই প্রমাণের কাগজ নিয়ে গোয়ংনদুংবু লেবার অফিস সেন্টারে গিয়ে যদি জমা দেন, তখন লেবার অফিস আপনাকে কোম্পানি পরিবর্তন করে দিবে। 폭행을 당했는데 증거 자료가 없어요. 고소하지 못하나요? 사실 폭행을 했는데 증거 자료가 없으면은 고소는 못하는 것이 아닙니다. 고소는 언제라도 어떻게라도 가능해요. 그런데 고소를 했는데 경찰 조사에 그 사장님이나 그 회사 직원이 폭행했다는 것이 증명되지 않았어요. 그러면은 경찰서에서는 혐의가 없음으로 끝나요. 이 혐의가 없다 이 말이 뭐냐면 이제 죄가 없다는 말이에요. 그 폭행을 했다는 말이 아니에요. 그러면은 폭행을 안 했으면 본인이 이기지 못하는 거야. 그러면 외국인 근로자가 이기지 못하면은 그 회사에서 일을 하는 것도 힘들어요. 왜? 사업주가 폭행했는데도 경찰이 신고했는데 경찰이 이거 진실을 밝혀주지 않았어요. 그래서 외국인들이 많이 힘들어해요. 그런데 하지만 폭행을 했다면 증거 자료가 없어도 그 목격 증인이 있어도 가능해요. 아니면은 CC 카메라가 확보해서 그 기록물을 경찰에 제출해도 폭행 당하는 거 이제 입증할 수 있으면 사장님을 처벌할 수 있어요. 뱅거로로 말하자면 폭행하면은 증거 자료가 없어도 저기 প্রমাণাদি না থাকলেও আপনি কেস করতে পারবেন, কিন্তু কেসে না দিতে পারলে তো আর আপনি মালিককে শাস্তি দিতে পারলেন না, এই জন্য আপনি হেরে গেলেন। তো হেরে গেলে মালিকের কাছে আবার কাজ করাটা আপনার জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার বা ভয়ের ব্যাপার। তো সেই জন্য আপনি ভয় না করে যদি আপনি মায়ের ধরে শিকার হন বা আপনাকে অত্যাচার নির্যাতন করে, সেই ক্ষেত্রে কোনো বন্ধুবান্ধবকে সাক্ষী রাখেন, অথবা সিসি ক্যামেরা যদি থাকে ওই সিসি ক্যামেরার ডেটা সংগ্রহ করে থানায় গিয়ে এটা সাবমিট করলে আপনি জিতে যাবেন এবং মালিককে শাস্তি দিতে পারবেন। তবে মনে রাখবেন, প্রমাণাদি থাকলে যেমন মালিকের বিরুদ্ধে কেস করা যায়, প্রমাণাদি না থাকলেও কেস করা যায়। তবে যদি আপনাকে জিততে হয় সুনির্দিষ্ট প্রমাণ হাতে রাখতে হবে, তারপর আপনি সহজে মালিককে শাস্তি দিতে পারবেন এবং কোম্পানি পরিবর্তন করার সুযোগ পাবেন। 사업주나 동료 근로자가 무서워서 일을 제대로 못할 수 있어요. 사업주가 너는 일을 못하니까 고향으로 보낸다 하고 말하는데 그게 가능한 것인가요? 대부분 많은 외국인 근로자들이 이런 말을 해요. 사장님이 저를 방글라데시로 보내겠다고 했어요. 그런데 무서워서 사장님이 이렇게 맨날 협박하고 무섭고 또 폭력과 폭언을 해요. 근데 어떻게 해요? 그래도 사장님이 우리를 방글라데시로 보낼 수 있나요? 아니요. 사장님이 절대로 쫓겨내거나 외국으로 보낼 수가 없어요. 그래서 그런 부분은 염려하지 마시고, 특히 이제 일을 하다가 동료 근로자나 사장님이 저를 괴롭히면은 제가 얼마 동안 견디겠어요. 그래서 많이 힘들 것이는 거는 저도 알고 다른 사람도 아마 실감 날 것입니다. 하지만 본인은 무서워하지 말고 철저하게 본인 일을 하면서 사장님한테 분명하게 말을 하세요. 그리고 왜 괴롭히는지, 그리고 괴롭히니까 또 일을 못하는 것도 사실이에요. 그래서 이렇게 괴롭히면 저도 일을 못해요, 이렇게 솔직하게 말을 해야 돼요. 그럼에도 불구하고 사장님이 계속 이 말을 우기거나 계속 연속적으로 이제 폭력이나 폭행을 하면, 그리고 무섭게 하면 본인들이 녹음 기록을 해요. 녹음을 하고 이 기록물을 가지고 경찰에 가서 신고를 하세요. 그러면은 사장님이 앞으로 그런 행동을 하지 않고 조심히 행동할 것이다. 그리고 외국인도 이제 많은 외국인들 중에 한두 명 있어요. 그분들이 좀 회사를 바뀌려고 막 말을 안 듣고 사장님도 무시해요.
그런데 사실 그렇게 하면 안 돼요. 그렇게 하면은 사업주가 언제든지 본인을 고소할 수도 있고 또 월급 안 줄 수도 있어. 그러면은 일이 벌어지니까 서로가 좀 청직하면서도 일을 열심히 하면서도 한국 근로기준법을 잘 제대로 지켜달라고 부탁하면서 해석 일하는 것이 서로에게 도움이 되는 일입니다. 그래서 서로가 좀 잘 해결할 마음으로 좀 진실되게 일을 열심히 하면은 더 좋을 것입니다. 뱅거로로 말하자면 사업주가 못되게 그러거나 আপনাকে হয়রানি নির্যাতন বা ভয়ভীতি দেখাইলে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইচ্ছা করলেও তিনি বাংলাদেশে আপনাকে পাঠাতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি আপনাকেও সঠিকভাবে কাজ করতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে। সাথে সাথে যে কুরিয়ার যে শ্রম চুক্তি অনুযায়ী বা কুরিয়ার যে শ্রম মন্ত্রণালয় যে আইন করছে শ্রমিকদের জন্য, সে আইন আপনাকে কিছুটা হলেও তাকে বোঝাইবার চেষ্টা করতে হবে। যদি সে কন্টিনিউয়ালি আপনাকে বোঝার পরও না বোঝার ভান ধরে আপনার উপর নির্যাতন করে, আপনি ওই তথ্যগুলা বা ওই নির্যাতনের যে হয়রানি নির্যাতন বা অত্যাচারের যে বিষয়গুলা, সেগুলো আপনি রেকর্ড করে রাখতে পারেন। রেকর্ড করে রাখা তার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা দিতে পারেন। সেই ক্ষেত্রে তাকে সঠিক পথে আনতে পারবেন, ইভেন তাকে শাস্তিও দিতে পারবেন। তাহলে মালিকও আপনার প্রতি সদয় ব্যবহার করবে, আপনিও মনোযোগ সহকারে কাজ করলে আমার মনে হয় আপনার জন্য মঙ্গল হবে। তবে কিছু কিছু বাংলাদেশি ভাই আছেন, যেমন 100 জনের মধ্যে 1-2 জন যারা ইচ্ছাকৃতভাবেও কাজ করেন না, যেমন কোম্পানি পরিবর্তন করার জন্য। কিন্তু আসলে ওইটা ঠিক না। যতদূর সম্ভব আপনারা আইন মেনে এবং মালিককে সঠিক তথ্য দিয়ে এবং কুরিয়ার যে খল্লকিজনপব এটা বোঝায়া কোম্পানি পরিবর্তন করা, অথবা যৌথভাবে একসাথে সুন্দরভাবে মনোযোগ সহকারে কাজ করে নিজের উন্নয়ন প্লাস মালিকের উন্নয়ন করতে যাতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে কাজ করলেই মঙ্গল হবে। তারপরও যদি সম্ভব না হয়, মালিক একাধারে নির্যাতন করে, তখন আর কোনো উপায় থাকবে না। সেই ক্ষেত্রে আপনি আপনার রেকর্ড নিয়ে গোয়ং নদুম্বু অথবা থানায় গিয়ে কেস করে আপনি মালিকের সাথে আবার 합의 করে সুন্দরভাবে কাজ করতে পারবেন। 회사에서 폭력과 폭언을 계속하고 있어요. 회사를 바꾸고 싶은데 가능한 거예요? 아까도 물론 이런 질문들이 없었지만 그래도 좀 비슷한 말들이 나왔어요. 근데 회사에서 폭력과 폭언 해석하고 있는데 회사 변경하고 싶어요. 근데 그런 친구들이, 외국인 친구들이 중고 자료나 중고물이 없어요. 그렇기 때문에 회사 변경하고 싶어도 못해요. 하지만 연속적으로 해석, 그런 일이 발생하면 본인도 그런 행동이나 그렇게 사업주가 하는 것들은 다 이제 중고 자료로 만들고 목격 증인도 만들고 아니면은 CCTV 카메라가 있으면은 그런 데에서도 좀 뭐라 그러지, 강압적으로 폭력이나 폭언 아니면은 폭행하는 장면이 있으면 그런 것을 통해서 회사 변경이 가능합니다. 네, 또 간단하게 뱅거로로 말하면 যদি আপনাকে একাধারে নির্যাতন করে বা গালিগালাজ করে, সেই ক্ষেত্রে আপনি প্রমাণাদি সংগ্রহ করে রাখবেন এবং ওই ধরনের প্রমাণাদির ভিত্তিতে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন। যদি প্রমাণাদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই প্রমাণাদি সংগ্রহের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে এবং একাধারে যে আপনাকে নির্যাতন করছে এই ধরনের কোনো প্রমাণ থাকলে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন। 형사 사건과 민사 사건에 대해서 설명 좀 해주세요. 네, 형사 사건. 형사는 이제 말 그대로 우리가 이제 수사 등록할 때 이런 형사 수사 과정을 말하는 거예요. 근데 이
이 형사라는 것이 제가 완벽하게 확실한 말을 할게요. 경찰 수사, 검찰 수사, 그리고 이 나라에서 법 질서를 어기는 사람을 이제 범죄자 혐의로 입증이 되면 그 사람을 형사 사건으로 인해서 처벌을 하게 된다. 그래서 그런 범죄자들을 나라에서 나라의 법 질서를 해치지 않도록, 그리고 국민이 안전하게 있을 수 있도록 어떤 법 적용을 해나는 것이 바로 형사라고 합니다. 민사라는 것은 사람과 사람 간의 재산 싸움을 하는 것이 민사라고 합니다. 예를 들어서 누군가가 등기부등본을 훔쳐서 남의 땅을 자기가 점용하고 있어요. 그리고 또 돈을 가져가는데 돈을 주지 않아요. 그러면은 이거 어떻게 해결해야 되냐면은 민사 소송으로 해결해야 합니다. 그래서 형사는 이제 나라와 사회 발전 그리고 안전을 위한 것이고, 민사는 서로 간의 다툼을 이루면 재산 싸움이나 서로 간의 이제 동산이나 부동산 이런 것 때문에 싸움으로 인해 일어나는 사건들은 해결하는 것들이 민사라고 합니다. 그래서 우리 외국인도 형사와 민사 소송에 많이 이제 연루하게 돼요. 참여하게 돼요. 그럴 때 민사와 형사가 뭐야? 그래서 사람들이 헷갈리는 부분이 많아서 제가 이 질문과 답을 하게 되었어요. 이제 요즘에 이제 외국인들도 여러 가지 이제 범죄를 저질러요. 성폭력, 성폭행, 그리고 사기, 혼괄죄, 협박, 그리고 또 이제 뭐라 그러지? 여러 가지 등등한 일들이 많아요. 지금 저는 기억하지는 않지만. 그런데 이런 거는 대한민국 경찰이나 검찰한테 신고를 하게 되면 그 사람을 잡혀서 아니면은 그 용의자를 이제 조사해서 나중에 혐의가 입증되면은 형사 처벌을 해요. 형사 처벌을 하면은 그 사람이 나중에 교도소에 가서 살든가 아니면 그 유치장에서 며칠 살다가 조사 과정을 끝나고 불구속 상태가 되어도 이 사람이 나중에 재판을 통해서 벌을 받게 되는 것이 형사 처벌입니다. 그래서 민사도 마찬가지인데 제가 구체적으로 나중에 설명을 드리도록 하겠습니다. 네, 제가 이거를 뱅거로 말하자면 형사는 포이즈다리 아인, 민사는 대환이 아인. 형사 사건을 저지르면 대한민국 법에 따라 দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী আপনাকে শাস্তি পেতে হবে। যেমন কেউ সেক্সুয়ালি ভাবে মহিলাদেরকে হ্যারাসমেন্ট করে, আবার মহিলাদেরকে নিয়ে অপব্যবহার করে, অথবা মহিলাদেরকে মায়ের নির্যাতন করে, সেক্ষেত্রেও আপনারা ফৌজদারি আইনে দণ্ডিত হবেন। আবার এইগুলা ছাড়াও যেমন এই দেশের সমাজ এবং জনগণ সবার শান্তি শৃঙ্খলা বৃদ্ধির জন্য এবং এই দেশের মানুষের মধ্যে সঠিক নিয়মকানুন মেনে চলার জন্য তারা হিংসা অর্থাৎ ফৌজদারি আইন সংবিধানে সুন্দরভাবে উল্লেখ করে রেখেছেন। যদি কেউ অন্যায় করে সেই অন্যায়ের শাস্তি কিভাবে দিতে হবে এবং ওইখানে বিস্তারিত আকারে দেওয়া আছে। আর যেটা রাষ্ট্রবিরোধী কোনো কাজে কেউ যদি জড়িত থাকেন এটাকে ফৌজদারি আইনে দণ্ডিত করে তাকে শাস্তি প্রদান করা হয়। আর দেওয়ানি বিষয়গুলো হলো যেমন টাকা পয়সা বা বাড়িঘর বা গাড়ি বাড়ি অথবা ধন সম্পদ একজন আরেকজনের নামে আছে, এটা মিথ্যাভাবে অন্যজনের নামে নিয়ে গেছে এবং অন্য মিথ্যাভাবে নিয়ে এটা জোর দখল করে ওই বাড়িতে বসত বাড়ি করে আছে, তাহলে আপনি মিনসা সুসুমের মাধ্যমে দেওয়ানি আদালতে গিয়ে কেস করে আপনার
দাবির জন্য কেস করে আপনি আবার আপনার সম্পদ ফিরে আনতে পারবেন। তবে এই দেশের যে আইন অনুযায়ী সব হইল ডকুমেন্টারি, অর্থাৎ সব কাগজপত্রে লিখিত নিবন্ধন বা দলিলাদি আছে, সেই দলিলাদির উপর ভিত্তি করে আপনি আপনার মিনসা অর্থাৎ দেওয়ানি আদালতের মামলার কাজ সম্পন্ন করতে পারবেন এবং আপনিও আপনার যে অধিকার সেই অধিকার আদায় করে সুন্দরভাবে বসবাস করতে পারবেন। তাহলে একটা হইলো ফৌজদারি আর একটা হইলো দেওয়ানি, 이 দুইটা জিনিস হলো 형사와 민사. 네. 경찰과 검찰이 무서워요. 그래서 신고를 못 하고 있는데 통역인을 배치할 수 있나요? 네, 아주 중요한 질문이에요. 경찰과 검찰이 무서워. 신고는 못 하고 있어요. 신고 못 하는 이유가 뭐예요? 경찰에 가면은 저를 잡힐까봐, 검찰에 가도 잡힐까봐. 그럴 때는 무서워하지 말고 무서워하지 말고 통역원을 배치하는 해요. 그래서 경찰에 가서도 말씀드리면 돼요. 검찰에 가도 말씀드리면 통역인을 배치하여 추사 과정을 마칠 수 있고, 또 본인이 고소한다고 해도 통역인을 통해서 이제 고소장을 쓸 때 그 고소 내용, 본인 진술, 이 진술을 제대로 할 수 있어요. 그렇게 가능해요. 벵거루로 말하자면 경찰로 পুলিশ স্টেশন, 검찰 হলো প্রসিকিউশন। তো প্রসিকিউশন এবং পুলিশ স্টেশনে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদিও যদি ভয় পান তাহলে আপনারা দুবাসী সাথে নিয়ে আপনাদের মামলার কাজ সম্পন্ন করতে পারবেন। কারণ আপনাদের যে জবানবন্দি, তখন যদি আপনারা পুলিশের কাছে অনুমতি চান তাহলে পুলিশ আপনাকে অনুমতি দিবে, তখন আপনি দুবাসী নিয়ে আপনার কাজগুলো সম্পন্ন করতে পারবেন। তবে ভয় পাওয়ার কিছু নাই, যদি দুবাসী থাকে আপনি তো ক্লিয়ার বুঝতে পারবেন এবং আপনার কাজগুলো যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন সেজন্য আইনগত কোনো ভালো দুবাসী থাকে তাকে আপনারা অফার করে নিয়ে দুবাসীর কাজ করতে পারেন। তবে হ্যাঁ, মনে রাখবেন আইনি দুবাসী আর হলো সাধারণ কোম্পানির দুবাসী, যেমন সাধারণত অফিসিয়ালি অনেকে দুবাসী করে বা কোম্পানিতে করে অথবা থানবিল্য কুংদানে করে, কিন্তু এইগুলা হলো জেনারেল। আর আইনি দুবাসী হলো যারা পুলিশ স্টেশন, প্রসিকিউটর এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ক্রিমিনাল কোর্ট অথবা সেন্ট্রাল কোর্টে যারা দুবাসী করে তারা। তো আইনগত কাজে আপনার আইনগত দুবাসী নিলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। কারণ অনেক আইন আছে বা আইনের ভাষা আছে যেগুলো সাধারণরা সাধারণত জানে না। সেই জন্য আপনারা 경찰, 검찰에 যখন যাবেন তখন 법청 통역인 অথবা সাবব 통역사 ওই ধরনের দুবাসী লোক নিয়ে আপনারা কাজ করবেন। তাহলে আপনারা দ্রুতই আপনাদের কাজে সফল হতে পারবেন বা সহযোগিতা পাবেন। 회사 일을 하는데 몸이 아파요. 사장님이 일을 계속 시키는데 견디지 못하겠어요. 어떻게 해야 되나요? 네, 회사 일을 하면서 허리가 다치면 사실 일할 수가 없어요. 그럼에도 불구하고 사장님이 휴가를 안 내줘요. 그러면 일을 하게 되는 거는 사실입니다. 그럴 경우에는, 너무 힘들 경우에는 버티기가 힘들어요. 그래서 이 몸과 마음이 아프기 시작하면요, 돈 벌기는 쉽지 않아. 그리고 돈 벌어서 또 뭐 해요? 그렇기 때문에 외국인 분들에게 제가 당부드리는 말씀은 항상 건강 조심해야 하고, 그리고 사장님한테 치료해달라고 부탁하고 병원에 데리고 가라고 요청했어요. 만약에 요청하는데도 불구하고 병원에 데리고 하지 않아요. 그럴 때 본인 일을 놔두고 병원에 가요. 병원에 가서 병원 의사 선생님의 진단을 받아서 병원에 갔다 왔어요 이렇게 말씀드리면 돼요. 그리고 만약에 의사가 15일 동안 2주간 쉬라고 했어요. 그러면 사장님한테 이거 보여주고 2주간 쉬세요. 그래야 나중에 이제 돈을 벌고 있어요. 근데 치료하지 않고 해서 가다가 허리가 망가지면 나중에 평생 동안
돈이 많아도 행복할 수가 없어요. 그렇기 때문에 회사에서 그런 일이 있으면은 먼저 치료, 두 번째 의사 선생님의 상담, 아니면 진단서, 세 번째 사장님한테 산재 해달라고 요청하세요. 그러면은 산재가 되면 산재에서 치료도 받고 있고 또 산재 보상금도 받을 수 있고 또 요양급여도 받을 수 있으니까 엄청 좋아요. 그렇기 때문에 여러분들이 꼭 건강을 지키면서 일을 하세요. 벵골로로 제가 또 간단하게 말을 하면 কোমর ব্যথা উঠলে আপনি অবশ্যই মালিককে বলবেন হসপিটালে নিয়ে যেতে। যদি হসপিটালে না নিয়ে যায় আপনি কাম ফালাই রেখে কাম ফেলে আপনি হসপিটালে যাবেন, গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন এবং ডাক্তার যদি আপনাকে রেস্ট নেওয়ার কথা লিখে দেয় বা সার্টিফিকেট দেয় যে হ্যাঁ আপনাকে 2 সপ্তাহ বসে থাকতে হবে, রেস্ট নিতে হবে, সেই কাগজটা মালিককে দেখাবেন, দেখিয়ে আপনি 2 সপ্তাহ রেস্ট নেবেন। যদি মালিক রাগান্বিত হয় তাহলে আপনারা লেবার কোডে এগুলো জানাবেন, হ্যাঁ। আর মালিককে বলবেন যে আমাকে ক্ষতিপূরণ বীমা করে দিতে, 산재 보험 যদি 산재 보험 করে দেয় তাহলে আপনি ক্ষতিপূরণও পাবেন, কাজও টুকটাক কাজও করলেন, চিকিৎসা নিলেন, আবার আপনার যে বিরাট ক্ষতি হয়েছে এটার জন্য ক্ষতিপূরণও পাবেন, বেতনও পাবেন। অতএব আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি সুস্থ থাকলে টাকা অনেক কামাইতে পারবেন, সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি যেভাবে বলছি ঠিক এইভাবে আপনারা কাজ করবেন, তাহলে দেখবেন আপনারা শারীরিক মানসিকভাবে সুস্থ থেকে আপনাদের পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারবেন। 출입국 사무소에서 통지문이 왔는데 무슨 말인지 모르겠어요. 어떻게 해야 되나요? 네, 출입국에서 통지문이 나왔는데 원래 좋은 통지문도 나오고 안내문도 나오고 또 사업주가 근로자를 위해서 근로자가 불법 체류자 되지 않도록 빨리 비자 연장해주라고 이런 통지문도 나와요. 근데 근로자들이 이거 가지고 저한테 놀고 와요. 이거 뭐야, 아우 몸이 뚫리고 있어요. 그런데 걱정하지 마세요. 그런 것도 문제가 되는 일이 아니에요. 어떻게 해야 되나? 저처럼 이렇게 한국말 잘 아는 법적인 업무를 잘 하는 사람들한테 가서 도움을 받으시면 돼요. 그리고 이 통지문에 만약에 벌금이 나왔다고 해도 이 벌금이 왜 나왔는지 확인할 필요가 있어요. 그래서 출입국에 가서 직접 물어보셔도 돼요. 그리고 아니면 저처럼 이런 좋은 통역사들한테 와서 이거 좀 확인해 달라고 하면 우리가 무료로 확인해 줘요. 그러니까 무서워할 거 없고, 또 하나는 이제 이 출입국에서 나오는 내용 중에서도 사업주한테 오는 것들도 있어요. 가지고 오는데 이거 왜 사업주가 안 해줘요? 이거 좀 말을 해주세요. 근데 우리가 직접 사업주한테 말할 수 있는 권리가 없어요. 본인이 직접 와서 말을 해줘야 돼요. 사장님 이거 잘 보세요. 이거 뭔지 이거 빨리 해결해 주세요. 그때 안 해주면은 나중에 근로자가 때때로 피해를 볼 사람이 있어요. 근데 물론 다는 아니지만 그래도 그 통지문이 바로 확인을 하셔야 돼요. 벵골어로 말하자면 이제 출입국에서 অর্থাৎ ইমিগ্রেশন থেকে যদি আপনার কাছে কোনো চিঠি আসে, সেটার জন্য আপনি ভালো যারা দোভাষী, আইনগত দোভাষী তাদের কাছে নিয়ে আসেন বা আমার কাছে নিয়ে আসেন, আমি এটাকে দেখে আপনাদেরকে বর্ণনা দিতে পারবো বা ইমিগ্রেশনেও ফোন করে যাচাই করে দিতে পারবো। তবে হ্যাঁ, আপনাদের আইডি কার্ড বা আপনাদের যে পরিচয় এগুলা লাগবে এবং আপনারা যে কোনো সময় এগুলা জানার জন্য আইনি দোভাষীর কাছে যাইতে হবে। কিন্তু সাধারণ দোভাষীর কাছে গেলে ওনারা হয়তো এই ভাষাগতভাবে অভ্যস্ত না বিদায় আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে না। তো যাই হোক, আপনারা যদি আইনগত দোভাষীর কাছে যান তাহলে হয়তো আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন। তা আরেকটা হলো যে অনেক একটা চিঠি আছে মালিকের কাছে যে 14 দিনের মধ্যে শ্রমিকের ভিসা লাগাইতে হবে, না লাগাইলে শ্রমিক অবৈধ হয়ে যাবে। কিন্তু এটা মালিকের কাজ,
তখন মালিক খালি অবহেলা করে, তাহলে আপনি জরিমানার শিকার হবেন কে? ঐগুগিন খুললো যা বিদেশি শ্রমিক, কিন্তু মালিকের কিছু হবে না। সেই জন্য মালিককে ওই চিঠিটা দিয়ে বলতে হবে, সাজাং নেম এটা কি দেখেন, দেখি আপনি তাড়াতাড়ি ইমিগ্রেশনের কাজটা সেরে ফেলেন, তাইলে আপনি মুক্ত হলেন এবং আপনি সুবিধা পেলেন এবং আপনারও বৈধতা ফিরে পেলেন। অথবা অন্যান্য বিষয় আছে যেগুলা আপনার সামান্য কিছু ক্ষতি হয়ে গেছে বা জরিমানা হয়ে গেছে, কেন? মালিকের ভুলের জন্য। এই জন্য মালিককে ওই চিঠিগুলা, ইমিগ্রেশন থেকে আসা চিঠিগুলা নিয়ে তার হাতে দিয়ে তাকে বলতে হবে যে সাজাং নেমিগো বয়ে, এটা আপনি দেখেন, দেখা তাড়াতাড়ি ইমিগ্রেশনে এই কাজটা করে ফেলেন, তাইলে আপনি মুক্ত থাকতে পারবেন। 성폭행한 한국 직원이 경찰에 신고하면 당신은 고향에 가야 된다고 하는데 그 말 진짜인가요? 원래 이제 한국 직원들이 이제 성폭행 그리고 폭행, 폭언 많이 하잖아요. 근데 외국인 여성들은 그렇게 폭행을 당하면서도 그 직원이나 사업주가 나쁘면 그런 사업주들이 네가 신고하면 고향에 보내버릴 거야. 그래서 무서워서 신고 안 하는 여성들이 많아요. 그런데 무서워할 필요 없어요. 섹슈얼리버베 헤레스멘트 হইলে 성폭행 당했으면 무서워할 필요가 없어요. 바로 경찰에 신고하세요. 그리고 가능하면은 조금만 작은 중고물이라도 하나만 있으면은 다 해결이 돼요. 무서워할 필요가 없어요. 그리고 신고하면은 고향에도 못 보내요. 그래서 안심하세요. 항상 힘내시고, 그리고 우리 같은 사람한테 오세요. 이거는 절대 불가능한 일이에요. 아니면 센터에 가서 상담을 받으세요. 많은 도움이 될 것입니다. বেঙ্গলুরু 말하자면은 কেউ যদি সেক্সুয়ালি ভাবে হ্যারাসমেন্ট হন এবং মালিক যদি ভয় দেখায় তুই সিঙ্গু করলে তোরে দেশে পাঠিয়ে দেবো, কিন্তু সেটা কখনো পারবে না। অতএব আপনারা কোনো দিন কোনো ভয় পাবেন না, আপনি সে যেই হন। তো আপনারা যারা মহিলা কোরিয়াতে কাজ করতে আসছেন তারা সবসময় মনে রাখবেন যে পুলিশে যায় কেস করবেন। তবে পুলিশে যায় কেস করার আগে আপনি ছোট হোক বড় হোক যে কোনো একটা প্রমাণ হাতে রাখবেন, তাইলে আপনি জিততে পারবেন এবং মালিককে শাস্তি দিতে পারবেন। ইচ্ছা করলে আপনি কোম্পানিও পরিবর্তন করে অন্যত্রে যেতে পারবেন। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি ভয় পান তাহলে আমাদের মতন যেমন আইনি দোভাষী আছি আমরা, আমাদের কাছে আসেন, আমরা সহযোগিতা করতে পারবো। 네. 그럼 마지막으로 여쭤볼게요. 글로벌 벵골 통역 및 번역센터하고 우리 모멘 선생님은 누군지 소개도 좀 해주시죠. 네, 알겠습니다. 네, 안녕하세요. 저는 방글라데시에서 온 모멘, 한국 기아에서 양모민이라고 합니다. 반갑습니다. 저를 오늘 이렇게 말할 수 있는 기회를 주신 구주회 기자님께 감사드립니다. 제가 한국에 온 지가 25년이 되는데 그 중에서는 한 19년 이제 사법 통역 쪽에 맨날 걸었습니다. 그런데 처음에는 관심이 많이 없었어요. 가다 보니까 조금 배우다 보니까 한국 사법 통역, 법청 통역 전문가가 되었어요. 저도 저를 위해서가 아니라 여러분을 위해서가 제가 이렇게 좋은 통역사가 되었습니다. 그래서 저는 제일 자랑스러워합니다. 저는 요즘에 이제 한국말도 옛날보다 많이 늘었어요. 물론 한국 사람처럼 아직도 못하지만 그래도 자신 있게 말할 수 있습니다. 앞으로 이제 저도 통번역 전문 통번역사로 활동할 것입니다. 그리고 지금도 하고 있습니다만은 앞으로도 해석 열심히 하겠습니다. 또 통역일이나 번역일이 있으면 누구나 안심 있게 맡겨 주십시오. 제가 최선을 다해서 확실하게 해드리겠습니다.
그리고 정확하고 그리고 오타가 없이 좋은 통역 그리고 번역 잘 해드릴 수 있습니다. 저는 또 사업, 국제 사업이나 이제 그 법원이나 그리고 또 이제 일반 통역이나 모든 통역을 하고 있습니다. 그리고 번역도 전문적으로 하고 있습니다. 만약에 번역이 필요하시면 저 양모민을 찾아주세요. 그러면은 제가 최선을 다해서 열심히 그리고 정확한 통번역 일을 처리해 드리겠습니다. 또는 이제 임금체벌과 퇴직금은 못 받으시는 분도 있는데, 제가 여러분도 알다시피 제가 오전부 외국인 노동자 지원센터에서 오랫동안 근무했습니다. 그래서 그런 경험의 바탕으로 저는 자신이 있습니다. 그런 일도 잘 도와줄 수 있습니다. 또 이제 연체수당, 회사 변경 이런 것들이 사유가 있으면 누구나 가능하지만, 그래도 통역이 필요하거나 번역하는 일이 있으면 저를 찾아주십시오. 제가 해드리겠습니다. 또 이제 국제적인 무역하는 데에서도 통역인이 필요합니다. 만약에 통역사가 필요하면은 저를 기억해 주시면은 제가 적극적으로 나서서 도움을 주겠습니다. 또 여러 사람들이 국제 사업을 하면서도 프로젝트를 하려고 오는 분들이 있습니다. 전에도 제가 도와줬는데 또 앞으로도 또 전문적으로 도와줄 계획을 짜고 있습니다. 그래서 국제 사업을 하신 분들도 찾아오시면 저는 엄청 행복하게 잘 해드리겠습니다. 그리고 또 사이버 크라임도 있고 또 출입국 업무 같은 것도 있어요. 그런 일도 제가 잘 해드릴 수 있습니다. 또 이제 아까 말하는 대로 형사와 민사, 그리고 그 말고도 또 여러 가지 사건들이 있어요. 예를 들어서 행정심판 아니면은 행정소송 이런 것들이 있잖아요. 이런 것들은 제가 직접 안 해주지만 제가 통번역 일을 하면서 많은 도움을 줄 수 있습니다. 그래서 저는 이렇게 그 회사에서도 산재 사건이 나면 어떻게 뭐 할지 몰라요. 그러면 저한테 찾아오세요. 제가 제대로 된 그 노무법인 그리고 또 행정사분을 소개해 드릴 수도 있고, 근데 소개비는 못 받습니다. 안 받습니다. 그래서 소개비도 없이 무료로 다 해주니까 저한테 그냥 통역비만 주시면 돼요. 아니면 번역비만. 그래서 본인이 필요할 때 저를 찾아주시면, 아니면 선생님들의 요구사항이 있을 때 저를 찾아주시면 제가 적극적으로 나서서 행동을 할 것입니다. 그리고 여러분 감사합니다. 또 성폭행이나 이제 성폭행 아니면은 폭행 아니면 이제 회사에서 막 사람들이 상해로 이제 죽는 사람도 있는데, 그런데 그런 일도 잘 처리하기 위해서 정확한 통역사가 있어야 되잖아요. 그래서 제가 여러분한테 정확하게 통역해주고 일을 잘 처리될 수 있도록 도와줄 테니까 믿고 찾아오시면 제가 감사히 그리고 적극적으로 최선을 다하겠습니다. 지금 제가 아까 말씀드리는 이제 한국말들이었는데 지금 벵글라데시 말로 제가 짧게 설명을 드리겠습니다. আপনারা বকেয়া বেতন বা তেজিকম অথবা কোম্পানিতে 연차 সুদান আদায় করতে পারছেন না? হ্যাঁ, আপনারা আসেন আমার কাছে, আমি আপনাদেরকে কিভাবে পেতে হবে সেই ব্যবস্থা করে দেব। অথবা লেবার কোর্টে কেস করতে চান, কেস কিভাবে লিখতে হয় জানেন না, এটাও আমি আপনাদেরকে সরাসরি সাহায্য করতে পারবো। তারপর আন্তর্জাতিক বিজনেস প্রজেক্ট আমি আগেও সাহায্য করছি বা অনেক প্রজেক্টের সাথে কাজ করতেছি, এখন আরও সুন্দরভাবে পরিকল্পিতভাবে কাজ করার জন্য প্রস্তুতি নিছি। যদি আপনারা কোনো বিজনেস প্রজেক্ট করতে চান বাংলাদেশে বা কোরিয়াতে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যতদূর সম্ভব কোরিয়ার আইন এবং দুভাষী এবং অনুবাদ সম্পূর্ণ কিছুতে সহযোগিতা করতে পারবো।
এছাড়া আপনারা অনেকে আছেন যে গ্লোবাল বিজনেস পার্টনার খুঁজে পাচ্ছেন না। হয়তোবা আপনারা যদি মনোযোগ দিয়ে চেষ্টা করেন এবং প্রকৃত বিজনেসম্যান হন, তাহলে আমি অবশ্যই গ্যারান্টি সহকারে আপনাদেরকে ওই বিজনেস পার্টনার সংগ্রহ করে দিতে পারবো। যদি আপনারা আমার উপর বিশ্বাস থাকে তাহলে আমার কাছে আসতে পারেন। তারপরে আসেন বা আপনি বাংলাদেশে অনেকে আছেন যে হেভি মেশিনারি ইনস্টল করে ওইখানে বাংলাদেশে বিজনেস প্রজেক্ট চালু করতে চান, তাইলে আপনাকে ডিটেলস স্পেসিফিক ইনফরমেশন যদি আমাকে দিতে পারেন, তাতেও আমি সাহায্য করতে পারবো। ইমিগ্রেশনের কাজ এবং ক্রিমিনাল কোডের কাজ অথবা সেন্ট্রাল কোডের কাজ বা যে কোনো আইন সংক্রান্ত কোডের কাজ, আদালতের কাজই হোক বা এই ইমিগ্রেশনের কাজই হোক, আপনারা আমাকে স্মরণ করতে পারেন। আর আমি যেহেতু এখন বর্তমানে আপনারা দেখছেন যে গ্লোবাল বেঙ্গলি ফোনিওক সেন্টার, এটা আমার নিজের, আমি এটার চেয়ারম্যান। তো আমি চেষ্টা করব যে আপনাদের যাতে সুন্দর সেবা দিয়ে সঠিক দুভাষী এবং নির্ভুল অনুবাদ এবং নোটারির কাজ করে আপনাদেরকে সহযোগিতা করে আপনারা যাতে কোরিয়ান জীবন আরামদায়কভাবে বাস করতে পারেন, সেই কাজ আমি করব। এবং আপনারাও আমাকে বিশ্বাস করেন এবং দেখেন আমি সঠিকভাবে এবং আপনাদের সফলতার জন্য আমি কতটুকু আত্মত্যাগ করি। কিন্তু আপনারা শুধু পয়সার দিকে তাকায় থাকবেন না, প্রয়োজনে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিছু খরচ করতে হবে। সেটার জন্য আপনারা যদি আমার কাছে না আসেন, সেটার জন্য আমি অনুতপ্ত করতে পারবো, কিন্তু আপনাদের উপকার করতে পারবো না। অতএব সব কিছুতেই মনে রাখবেন যে আপনি আমার মঙ্গল করবেন, আমি আপনার মঙ্গল করব। এইভাবেই মানুষ একদিন উন্নতি লাভ করে। তা আমরা যদি কথার কথা একটা উদাহরণ দিই, যে আমি যদি নেকটাই তৈরি করি, নেকটাই যদি পরার লোক না থাকে, তাহলে নেকটাই কোম্পানি বা কেমনে বাঁচবে? আর যদি কেউ পয়রা অভ্যস্ত না হন, তাহলে আপনাদের যে স্ট্যান্ডার্ডিটি, পোলাইটলি বা আপনার যে ইমেজ, আপনি কিভাবে তৈরি করবেন, তাই না? তা আমরা বাঙালিরা এরকম যে তোর নেকটাই পড়তাম না, তোর কোম্পানিও ধ্বংস করে দিতাম। তার মানে আপনি নিজেও ধ্বংস হইলেন, কোম্পানিকেও ধ্বংস করলেন। এটার অর্থ হইল এই, আমরা সবাইকে স্বীকৃতি দিতে হবে, ভালোবাসতে হবে এবং বিনিময়। আর সব কিছুই পৃথিবীতে বিনিময়। আর এই জিনিসটা যদি আমার মধ্যে আপনার আমার স্মরণে থাকে বা আমরা যদি ওই চিন্তা ভাবনা করে চলি, তাহলে গিভ অ্যান্ড টেক, আপনি দিবেন আমি নেব, আপনি নেবেন আমি দেব, এটাই নিয়ম। আর কাজ করতে গেলে সব জায়গায়, যেমন কোরিয়ানরা বড় বড় আইনজীবী আছে, অনেকে 1.5 কোটি হা কইরা থাকে, 30 লাখ হা কইরা থাকে, কিন্তু আসলে মাগনা এই দেশের আইনজীবীরা কীভাবে আপনাকে কাজ করবে? আচ্ছা, এখন মনে করেন যে আপনি সস্তা করবেন, হ্যাঁ সস্তায় গেছেন, আপনার নাই দুভাষী, নাই আইনের ভাষা বুঝাইয়া দেওয়েন না, নাই আপনার কেসটা সঠিকভাবে উপস্থাপন করে দেওয়েন না, নাই আপনাকে নির্ভুলভাবে দুভাষী করার লোক, তাইলে আপনি কিভাবে কেসে জিতবেন আর হারবেন? তাহলে হারতে গেলে জিততে হলে আপনাকে কি করতে হবে? একটা সিস্টেমে যেতে হবে। তো যাই হোক, আমি ওইখানে আমার বক্তব্য বড় করব না, আমি আমার বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি। যেমন অনেকেই ফৌজদারি আইনে কেস মামলা করতে চান কিন্তু পারছেন না, আবার অনেকে ফৌজদারি আইনে জড়িত কিন্তু বয়ে কাছেও যাচ্ছেন না, কোনো আইনজীবীর কাছেও যাচ্ছেন না, কিন্তু আপনার শাস্তি আপনি ভোগ করতেছেন, কিন্তু এতে করে আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আপনার ভবিষ্যৎ যে কী ক্ষতি হচ্ছে এটা আপনি বুঝতে পারতেছেন না। সেই জন্য আমি বলবো, আগে ভাগেই অনেক কিছু জেনে নিন এবং প্রয়োজনে আপনি আইনের আশ্রয় নিন এবং কেস মামলার ব্যাপারে সতর্ক থাকুন। তারপরে আছে এই গোয়েন্দা তৎপরতার বিষয়গুলো আছে, যেইগুলো সবাই বোঝে না। আবার আছে বিবাহ বিচ্ছেদ, ভিসা পাওয়ার বিষয়গুলো, সেইগুলো অনেকেই বোঝে না, কিন্তু সময় হারায় হাওমাও করে, কিন্তু তাতে করে কোনো লাভ হয় না। তো আমি বলবো যে যারা কোম্পানিতে সেক্সুয়ালিভাবে হ্যারাসমেন্ট হচ্ছেন বা আমাদের দেশের বাইরেরা যারা নির্যাতনের শিকার হচ্ছেন, তারাও আপনাদের সঠিক পথ খুঁজে নিতে হলে আপনারা আমার অফিসে আসতে পারেন এবং যোগাযোগ করেন, তাহলে আমি অনেক কিছুই আপনাদেরকে তথ্য দিতে পারবো। আর আন্তর্জাতিকভাবে যদি দেখা গেল আপনারা আমাদের রাষ্ট্রীয় উন্নয়নে কোনো ভূমিকা রাখতে চান, তাহলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন এবং আমিও চেষ্টা করব আপনাদের যে অভাব বা আপনাদের যে বিষয়গুলো আপনারা
কোরিয়াতে সহজে করতে পারতেছেন না সেইগুলা থেকে আপনাদেরকে সেই কাজে আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের কাজে যাতে আপনারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন সেই জন্য আমি সহযোগিতা করতে চেষ্টা করব। তো আমি আসলে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু টপিক বেশি হওয়াতে প্যাচ লেগে যাইতেছে, যার কারণে আজকে এখানেই শেষ করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। 예, 감사합니다.